সালামু আলাইকুম। 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য পাবলিকান হওয়ার জন্য লাস্ট একটা সুযোগ হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। আর এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পর্কে তোমাদের একটা প্রপার একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা একটা সিরিজ চালু করছি, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান সিরিজ। যেই সিরিজের হচ্ছে আমরা আজকে 10 নম্বর পার্টটা ইনশাল্লাহ দেখবো। যেই পার্টটা ক্লাস করলে ইনশাল্লাহ তুমি প্রপারে হচ্ছে একটা আইডিয়া পাবো যে কোশ্চেনগুলো কী টাইপের আসে বা এই বছর কী টাইপের কোশ্চেন আসতে পারে। সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করার মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবা। সো তাহলে চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা কি বলছে, হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান আলোক অঞ্চলে হচ্ছে দেখা যায়, অর্থাৎ কোন অঞ্চলে উৎপত্তি হয় সেটা হচ্ছে আসছে। যে বিভিন্ন সিরিজগুলো আছে লাইম্যান, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফুনহাম, ফ্রেশ, এগুলো কোন অঞ্চলে উৎপত্তি হয়েছে সেটা জানতে চাইছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো আজকে খুব সহজ হইতে আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটু চিন্তা করি, লাইম্যান যেহেতু বলছে, তার মানে এই ক্ষেত্রে এন এর মান আমরা কত বুঝি? লাইম্যানের ক্ষেত্রে হচ্ছে এন এর মান বুঝি হচ্ছে n1 এর মান বুঝি হচ্ছে 1। আচ্ছা, বামার ক্ষেত্রে কত বুঝি? সেটা হচ্ছে বুঝি 2। পেস্টেনের ক্ষেত্রে হচ্ছে বুঝি আমরা 3। মানে পেস্টেন সিরিজ বলছে মানে কি আমরা n1 এর মান বুঝতেছি 3। আচ্ছা, ব্র্যাকেটের ক্ষেত্রে কত বুঝি? সেটা হচ্ছে আমাদের n1 এর মান বুঝি হচ্ছে 4। আচ্ছা, ফুন্ডের ক্ষেত্রে হচ্ছে 5, হামফ্রিসের ক্ষেত্রে 6 হয়। আচ্ছা, এখন তাহলে দেখো তুমি এই যে আমাদের কি 1 আছে না, 1 মানে তো আমরা লাইম্যান বুঝি। সো এইটা দিয়ে আমাদের কোন অঞ্চল উৎপত্তি হয় এটা মনে রাখতে পারবো আমরা। কি মনে রাখতে পারবো? তাহলে দেখো মনে রাখবা কিভাবে। দেখো এই যে আমরা 1 যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি? এই যে 1 লিখতে পারি। কি 1 আর 1 কি সেম কথা, 1 কে আর 1 সেম কথা। আচ্ছা, তাহলে 1 থেকে মনে রাখবা অতি বেগুনি কি 1 থেকে মনে রাখবা কি সেটা হচ্ছে অতি বেগুনি। তাহলে দেখো মনে রাখবা কিভাবে, 1 অতি বেগুনি, 1 অতি বেগুনি, 1 অতি বেগুনি। টোন মিলতেছে দেখো আমার। আমার সাথে কয়েকবার বলো, 1 অতি বেগুনি, অর্থাৎ 1 হওয়া মানেই তো তোমার লাইম্যান সিরিজ। তুমি 1 হইলেই তুমি বুঝতেছো কি সেটা লাইম্যান সিরিজ, অটোমেটিকলি বুঝতেছো। সো তখন মনে রাখো কিভাবে, 1 অতি বেগুনি, 1 অতি বেগুনি, অর্থাৎ লাইম্যান সিরিজের উৎপত্তি কই হয়? অতি বেগুনি অঞ্চলে উৎপত্তি হয়। কই হয়? লাইম্যানের উৎপত্তি কই হয়? অতি বেগুনি অঞ্চলে উৎপত্তি হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখলে 2 যখন হয়, দেখো তাহলে 2 হইলেই তুমি কি বুঝো? বামার সিরিজ। তাহলে মনে রাখবা এখানে কি 2 কে লিখতে পারো কি দৃশ্যমান। 2 কি আমাদের দৃশ্যমান, 2 দৃশ্যমান। তাহলে দেখো 2 হচ্ছে দোয়া আছে, দৃশ্যমানে দোয়া আছে, তাহলে 2 দৃশ্যমান, 2 দৃশ্যমান, 2 কি দৃশ্যমান, 2 দৃশ্যমান। তাহলে কি হবে? 2 দৃশ্যমান, অর্থাৎ 2 হলেই আমি বুঝতে সেটা বামার সিরিজ। সো বামার সিরিজের উৎপত্তি কই হচ্ছে? দৃশ্যমান অঞ্চলে। তার মানে বামার উৎপত্তি কই হইতেছে? দৃশ্যমান অঞ্চলে। আচ্ছা, বাকি সকলের উৎপত্তি 3 থেকে 6 পর্যন্ত যারা আছে সবার উৎপত্তি কই? সেটা ছায়ার অঞ্চলে, অর্থাৎ ইনফ্রারেড অঞ্চলে বা অবলোহিত অঞ্চলে উৎপত্তি হবে। ঠিক আছে? একদম সিম্পল জিনিস। তাহলে 1 অতিবেগুনি, 2 দৃশ্যমান। কমেন্টে একবার বলবা, তাহলে ইনশাআল্লাহ জীবনে ভুল হবে না। 1 অতিবেগুনি, 2 দৃশ্যমান। ঠিক আছে? আর বাকি সবাই আয়ের অঞ্চলে উৎপত্তি হয়। তাহলে জানতে চাইছি দৃশ্যমান, সো কি 2 দৃশ্যমান। তাহলে কি বামার সিরিজের ক্ষেত্রে কি আমাদের কি হবে? এটা বামার সিরিজটা দৃশ্যমান অঞ্চলে উৎপত্তি হবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের সঠিক আনসার। চলো পরেরটা দেখি। বলছে এখানে নিচের কোনটির বন্ধন শক্তির মান সবচেয়ে বেশি? এই যে দেখো বন্ধন শক্তির যে মানটা আছে এটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। 1 নাম্বার জিনিস সেটা হচ্ছে আমাদের কি পরমাণুর কি আকারের উপর, পরমাণুর কি আকারের উপর, পরমাণুর হচ্ছে কি আকারের উপর। 1 নাম্বার পরমাণুর হচ্ছে আকারের উপর। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার সেটা হচ্ছে বন্ধন দূরত্বের উপর। কি বন্ধন দূরত্বের হচ্ছে উপর, কি বন্ধন দূরত্বের উপর। আচ্ছা, আর 3 নাম্বার হইতেছে আমাদের কি তড়িৎ ঋণাত্মকতার উপর। কি তড়িৎ ঋণাত্মকতার উপর, তড়িৎ কি ঋণাত্মকতার উপর। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটু চিন্তা করি, যেই পরমাণুর আকার যত বেশি বড় হয় তার কি হয় আমাদের, যে তার ক্ষেত্রে বন্ধন দূরত্বের মানটা কি হয়? তত হচ্ছে বেশি হয়। আর বন্ধন দূরত্বের মান যত বেশি হয় সেই বন্ধনটা কি হয়? তত দুর্বল হয়, অর্থাৎ সেটাকে ভাঙতে আমার কম শক্তি লাগবে। তাহলে উল্টাটা আমরা বলতে পারি, কোনো পরমাণুর আকার যত বেশি কি হবে? ছোট হবে, তার বন্ধন দূরত্বের মানটা তত বেশি কম হবে। তত বেশি কম হবে মানে তার কি হবে? বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হবে, সেটাকে ভাঙতে আমরা অনেক বেশি শক্তি লাগবে। তার মানে সেই বন্ধনটা কি হবে? তত বেশি শক্তিশালী হবে। তাহলে এখন দেখো আমরা এখানে বলতে পারি কি কার্বন তো সবগুলোর ক্ষেত্রে সেম আছে, ভিন্ন মানে কি বলে সেম, কোনো ডিফারেন্স নাই। তাহলে এখানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনটা ভিন্ন হয়েছে। তাহলে এটা কি দেওয়া আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হচ্ছে কি আছে? আয়োডিন দেওয়া আছে। তাহলে এটা কি দেওয়া আছে? গ্রুপ দেওয়া আছে। গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামলে আকার কি পায়? হ্রাস পায়। যেহেতু আকার আমাদের হ্রাস পাচ্ছে, তার মানে এখানে কি আয়োডিনের আকারটা সবচেয়ে বড়, তার আকার সবচেয়ে বড় হয়, তার ওইখানে কি থাকবে? বন্ধন দূরত্ব যেটা আছে এটা বেশি থাকবে। আকার যেহেতু বড়, দূরত্ব যখন বেশি, তার মানে তার বন্ধনটা কি হবে? শক্তিশালী হবে না, দুর্বল হবে। কি হবে? দুর্বল হবে। তাহলে এখন কার ক্ষেত্রে আকার সবচেয়ে ছোট আছে? এই যে ফ্লোরিনের ক্ষেত্রে আকার কি আছে? সবচেয়ে ছোট আছে। যেহেতু ফ্লোরিনের ক্ষেত্রে আকার সবচেয়ে ছোট আছে, তার মানে তার বন্ধন দূরত্বের মানটা কম। যেহেতু বন্ধন দূরত্বের মান কম, তার মানে কি তাকে ভাঙতে আমার বেশি শক্তি লাগবে। সো বন্ধনটা কি আমার শক্তিশালী। সো এখানে কোন বন্ধনটা শক্তিশালী হইতেছে? এই যে CF মানে কার্বন আর ফ্লোরিনের যে বন্ধনটা আছে এটা কি হইতেছে? শক্তিশালী বন্ধন হইতেছে।
তড়িৎ ঋণাত্মকতা দিয়ে তুমি চিন্তা করতে পারো, এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সেটা হচ্ছে 4 হবে। সো এখানে কি পোল বা মেরুর উৎপন্ন হবে বা পোল বা মেরু সৃষ্টি হবে, কারণ সে কি ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে অধাতু। সো তার ক্ষেত্রে কি হবে, আমাদের পোল বা মেরু সৃষ্টি হবে। সো তড়িৎ ঋণাত্মকতা যার ক্ষেত্রে বেশি, সেও কি হবে, তার ক্ষেত্রে বন্ধনটা তত বেশি শক্তিশালী হবে। সো তাহলে এখন যদি আমরা চিন্তা করি, এখানে কার্বন ফ্লোরিন বন্ধনটা সবচেয়ে শক্তিশালী বন্ধন, আমরা এটা বুঝতে পারছি, কিন্তু যদি আমার ক্রমটা বলে যে শক্তির হচ্ছে ক্রম কোনটা হবে, সো সেটা কিভাবে হবে, তাহলে যদি দেখো আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে কার্বন ফ্লোরিন, এরপরে আকার কার্ব হচ্ছে কি ফ্লোরিনের চাকার একটু কার্বন ক্লোরিনের বড়, তার মানে ফ্লোরিনেরটা আরেকটু হচ্ছে কি হবে, দুর্বল হবে, ব্রোমিনেরটা আরেকটু দুর্বল হবে, আয়োডিনেরটা সবচেয়ে বেশি দুর্বল হবে, আয়োডিনেরটা কি আমাদের সবচেয়ে বেশি দুর্বল হবে, ঠিক আছে। তাহলে কার্বন ব্রোমিন, তারপর হচ্ছে কার্বন হচ্ছে আয়োডিন, তাহলে এটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সিরিয়ালটা, মনে থাকবে এটা কি আমাদের সিরিয়ালটা, আশা করি ইনশাল্লাহ ভুল করবা না। এরকম প্রত্যেকটা টপিক তোমাদের সহজ করে বোঝানোর জন্য আমরা সেকেন্ড টাইমারদের জন্য জাবি ডি ইউনিটের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে জাবি স্টার 7.0। হ্যাঁ, তাহলে এইটার হচ্ছে আমাদের কি মেন্টর হিসেবে এখানে থাকতেছে তোমার জাবি প্রথম মাহমুদ ভাইয়া, সাথে আমি তাহমিদ হাসান থাকবো। জাবি ডি ইউনিটের 2বার টপ করছিলাম, 20তম 72তম, এবং আমাদের 2 জনের ট্রান্সফার কারিগর তোমার তানভীর আহমেদ ভাই ইনশাল্লাহ এখানে থাকবে। তাহলে দেখো এখানে বলছে যে এরা পরস্পর হচ্ছে কি হবে, তাহলে দেখো আমরা যদি চিন্তা করি, আমরা জানি যে আইসোটোপের লাস্টে হচ্ছে প আছে, তার মানে কি তার ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখো যদি আমরা চিন্তা করি আইসোটোপের লাস্টে প আছে, তার মানে তার প্রোটন সংখ্যা কি হয়, সমান হয়। হ্যাঁ, তার প্রোটন সংখ্যা সমান, হ্যাঁ প্রোটন সংখ্যা কি হবে, তার সমান হবে, তাদের হচ্ছে আমি আইসোটোপ বলি। আইসো হচ্ছে কি আমাদের বারের লাস্টে গেছে অন্তস্থ রো আছে, তার মানে কি তার ভর সংখ্যা সমান, তার কি ভর সংখ্যা হচ্ছে কি আমাদের সমান, যার ক্ষেত্রে ভর সংখ্যা সমান হবে তাকে আমি আইসো হচ্ছে বার বলি। আচ্ছা, যার ক্ষেত্রে আইসোটোন লাস্টে গেছে দন্তান্ন আছে, তার মানে যার ক্ষেত্রে যার নিউট্রন সংখ্যা সমান তাদের আমি কি বলি, আইসো হচ্ছে টোন বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে চিন্তা করো তোমার কি ভর কি প্রোটন সংখ্যা 14 আর এখানে আছে হচ্ছে 15, অর্থাৎ তোমার কি আছে, প্রোটন সংখ্যাটা ভিন্ন ভিন্ন আছে, অর্থাৎ আইসোটোপ হইতে পারে না। ভর সংখ্যাও কি আছে, ভিন্ন ভিন্ন আছে, অর্থাৎ আমার কি আইসো 12 হচ্ছে হবে না। তাহলে বাকি যেটা আছে নিউট্রন সংখ্যা, সেটাকে আমাদের হিসাব করতে হবে। তাহলে নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করতে হয়, তোমার হচ্ছে ভর সংখ্যা থেকে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাই। প্রথম ক্ষেত্রে 14 মাইনাস হচ্ছে কি 30 মাইনাস 14 আমার কত 16। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আমাদের কত 31 মাইনাস হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে 15, তার মানে এখানে কত পাইলে তুমি 16 হচ্ছে পাইলা। তার মানে তুমি দেখো এখানে নিউট্রন সংখ্যাটা কি হইতেছে, সেম হইতেছে, যেহেতু নিউট্রন সংখ্যাটা সেম হচ্ছে তার মানে আমি এদের কি বলতে পারি, পরস্পর হচ্ছে আইসো টোন বলতে পারি। কি বলতে পারি, পরস্পরের হচ্ছে কি আইসো টোন। আচ্ছা, চলো পরেরটাতে যাই আমরা। বলছে এই যৌগে হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে কয়টা। হ্যাঁ, তাহলে সিগমা বন্ধন সংখ্যা বের করার জন্য হচ্ছে আমাদের 2 ধরনের সূত্র আছে। হ্যাঁ, তাহলে সিগমা বন্ধন একটা হচ্ছে এলিফেটিক যৌগ, কি যৌগ, এলি হচ্ছে কি ফেটিক যৌগ। হ্যাঁ, আচ্ছা, এলিফেটিক যৌগের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি সিগমা বন্ধন হচ্ছে আমাদের কি মোট পরমাণু মাইনাস হচ্ছে 1। হ্যাঁ, মোট পরমাণু মাইনাস হচ্ছে 1। আচ্ছা, আর হচ্ছে আমাদের এরোমেটিক যৌগ বা কি চাকরিক যৌগ। হ্যাঁ, এরোমেটিক যৌগ, এরোমেটিক হচ্ছে যৌগের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়, এরোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন হচ্ছে আমাদের কি জাস্ট মোট পরমাণু সংখ্যা, কি জাস্ট মোট পরমাণু সংখ্যা কি আমাদের সিগমা বন্ধন সংখ্যা, মোট পরমাণু সংখ্যা কি হয় আমাদের সিগমা বন্ধন সংখ্যা হয়। যেমন ধরো হচ্ছে আমাদের বেনজিন একটা কি যৌগ, এরোমেটিক বা চাকরিক যৌগ, তাহলে এখানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা হবে, মোট পরমাণু সংখ্যা কি হবে, তার সিগমা বন্ধন সংখ্যা হবে তাহলে 6 + 6 অর্থাৎ 12টা। এখন তাহলে চিন্তা করি এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা একটা কি এলিফেটিক বা মুক্ত শিকল যৌগ, সেই ক্ষেত্রে কি হবে, মোট পরমাণু থেকে 1 বিয়োগ করলে আমি কি পাবো, সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে পাবো। তাহলে সিগমা বন্ধন এখানে কি হবে, মোট পরমাণু কয়টা আছে দেখি কোনি, 1 আর হচ্ছে 3 4 5 6 7 8 9 10 হচ্ছে 11, তাহলে মোট পরমাণু আছে হচ্ছে 11, তাহলে 11 মাইনাস হচ্ছে 1, অর্থাৎ এখানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা হলো, সেটা হচ্ছে 10টা হয়েছে। কয়টা হয়েছে, সেটা হচ্ছে আমাদের 10টা হচ্ছে আমাদের এটার সঠিক আনসার। চলো এরপরটাতে যাই। বলছে নিচের কোনটা সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন। হ্যাঁ, স্থিতিশীল কার্বোক্যাটায়ন মনে রাখবে, এটাকে মানে স্থিতিশীল মানে কোনটার সক্রিয়তা সবচেয়ে বেশি সেটা জানতে চাইছে। মনে রাখবে আজকে থেকে ব্যতিক্রম, সেটা হচ্ছে কি আমাদের ব্যতিক্রম বা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের SN2 আর হচ্ছে কার্বোনায়ন। হ্যাঁ, কার্বো হচ্ছে নায়ন, এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম কি হয়, সেটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি আর হচ্ছে কি 3 ডিগ্রি হয়। আর বাকি সকলের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের দেখো বাকি হচ্ছে সকলের ক্ষেত্রে কি হবে, বাকি সকলের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কি হবে, 3 ডিগ্রি 2 ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, এই কার্বোক্যাটায়ন কি আমাদের SN2 কার্বন আয়নের মধ্যে আছে, নাই, তার মানে তার সক্রিয়তার ক্রম কি হবে, 3 ডিগ্রি 2 ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তার মানে এখন দেখো এখানে 3 ডিগ্রি মানে কি 3টা আর মূলক আছে, 2 ডিগ্রি মানে 2টা আর মূলক আছে, 1 ডিগ্রি মানে 1টা আর মূলক আছে। তাহলে তুমি চিন্তা করো, দেখো এই যে এটার ক্ষেত্রে কি আছে আমাদের, এটা হচ্ছে কি মানে 3টা হচ্ছে কি মিথাইল বা অ্যালকাইল মূলক হচ্ছে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে কি 2টা হচ্ছে আছে, এখানে কিছু নাই মানে কি 1টা আর মূলক আছে, তার মানে এটার ক্ষেত্রে যেহেতু 3টা আর মূলক আছে, তার মানে এটা কি 3 ডিগ্রি
এখানে যেহেতু দুইটা আছে তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা কি 1 ডিগ্রি, তার মানে সক্রিয়তার ক্রম কোনটা হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি, অর্থাৎ এই যে 3 ডিগ্রি যে এইটা আছে কার্বোকেটানটা আছে, এটা কি হবে সে সবচেয়ে বেশি সক্রিয় হবে, সে কি আমাদের সবচেয়ে বেশি সক্রিয় হবে, সে কি হবে আমাদের সবচেয়ে বেশি সক্রিয় হবে। ঠিক আছে, মনে থাকবে তাইলে এটা আমাদের সঠিক আনসার। চলো পরেরটাতে যাই। বলছে HSO4 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি চাইছে, জানতে চাইছে যে এখানে হচ্ছে তোমার যে অনুবন্ধী হচ্ছে অ্যাসিড কোনটা। হ্যাঁ আচ্ছা দেখো আমরা সিম্পল কিছু জিনিস কথা একটু জানি। হ্যাঁ আমরা জানি কি অম্ল মানে কি যারা হচ্ছে দান করে। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে ক্ষার মানে কি যারা হচ্ছে গ্রহণ করে। ক্ষার মানে কি যারা হচ্ছে আমাদের কি গ্রহণ করে তাদের হচ্ছে বলা হয় হচ্ছে আমাদের ক্ষার, যারা গ্রহণ করে তাদের কি বলা হয় আমাদের ক্ষার বলা হয়, আমরা সবাই জানি। আচ্ছা এখন তাহলে দেখো তুমি মনে রাখবা সবসময় অম্ল ক্ষার এগুলো বিক্রিয়কে থাকে, উৎপাদে সবসময় অনুবন্ধী জিনিসটা থাকে। হ্যাঁ অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার এগুলো থাকে উৎপাদে। আচ্ছা তাহলে এখান থেকে এখানে মনে রাখবা যে অনু মানে হচ্ছে কি উল্টা, অনুবন্ধী মানে কি অনুবন্ধী মানে কি উল্টা, অনুবন্ধী মানে হচ্ছে উল্টা মনে রাখবা। হ্যাঁ আচ্ছা অনুবন্ধী মানে কি মনে রাখবো উল্টা হচ্ছে মনে রাখবো। ঠিক আছে, তাহলে ধরো অম্ল প্লাস হচ্ছে ক্ষার, তাহলে বিক্রিয়কে তুমি পাইলে হচ্ছে অম্ল প্লাস হচ্ছে ক্ষার হচ্ছে তুমি পাইছো। সো উৎপাদে তুমি কি যা পাবা এদের উল্টা উল্টা জিনিসগুলো পাবা, এদের কি উল্টা জিনিসগুলো হচ্ছে পাবা। তার মানে অম্ল থেকে যেটা জিনিসটা এখানে উৎপাদে এসে পাবা সেটা কি হবে অনুবন্ধী, অনুবন্ধী। অম্লের উল্টা কি হয়, অম্লের উল্টা কি হয় সেটা হচ্ছে কি হয় ক্ষার হয়, অম্লের উল্টা কি সেটা হচ্ছে ক্ষার, তাহলে অনুবন্ধী ক্ষার। তাহলে তুমি অম্ল থেকে সবসময় কি পাও অনুবন্ধী ক্ষার পাও, প্লাস এই ক্ষার থেকে যেটা পাবা উৎপাদে এসে ক্ষার থেকে যে অনুবন্ধী জিনিসটা পাবা তার মানে সেটা কি হবে অনুবন্ধী। ক্ষারের উল্টাটা কি হয় সেটা হচ্ছে অম্ল, অর্থাৎ অনুবন্ধী অম্ল, অর্থাৎ ক্ষার থেকে তুমি কি পাবা অনুবন্ধী অম্ল পাবা, ক্ষার থেকে তুমি কি পাবা অনুবন্ধী অম্ল পাবা। এখন তাহলে দেখো বলতে এটা কি অনুবন্ধী অ্যাসিড বা হচ্ছে অম্ল, অর্থাৎ এই জিনিসটাকে আমার অনুবন্ধী অ্যাসিড হিসাবে কাজ করাইতে হবে, মানে এখান থেকে আমি অনুবন্ধী অ্যাসিডটা হচ্ছে পাবো। অর্থাৎ অনুবন্ধী অ্যাসিডটা কই থেকে আসে, ক্ষার থেকে আসে। এই যে দেখো ক্ষার থেকে কি আসছে অনুবন্ধী অম্ল বা অ্যাসিডটা আসছে, তার মানে এই যে জিনিসটা হচ্ছে আছে এটা কি হইতে হবে আমাদের ক্ষার হিসাবে কাজ করতে হবে। কি হিসাবে কাজ করতে হবে, ক্ষার হিসাবে কাজ করতে হবে। আর ক্ষার বলছি মানে কি গ্রহণ করা মানে ক্ষার, দান করা মানে হচ্ছে অম্ল, গ্রহণ করা মানে ক্ষার, দান করা মানে হচ্ছে অম্ল বোঝায়। তাহলে এখন কাজ কি করতে আমাদের এগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবে বিক্রিয়া করাবো কার সাথে, পানির সাথে বিক্রিয়া করাবো। কার সাথে বিক্রিয়া করাবা, পানির সাথে বিক্রিয়া হচ্ছে করাবো। তাহলে পানির সাথে বিক্রিয়া করাও, পানির সাথে বিক্রিয়া করে কি করবা তুমি জাস্ট হচ্ছে কি ক্ষার মানে কি করবে সে গ্রহণ করবে। সো এইটা যেহেতু কি হইতে হবে আমাদের ফিক্সড করে দিছে ক্ষার হইতে হবে তাকে, এখন ক্ষার হইতে হলে সে কি করবে H+ বা প্রোটনটা হচ্ছে গ্রহণ করবে এখান থেকে। তাহলে এই পানি থেকে একটা H+ সে হচ্ছে গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে H2 হচ্ছে SO4 হবে, কি হবে H2 SO4 হবে। আর এই পানি থেকে একটা H+ চলে গেলে রইলো কি সেটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, বাকি হচ্ছে কি আমাদের হাইড্রোনিয়াম আয়নটা হচ্ছে থাকবে, বাকি কি থাকবে আমাদের হাইড্রোনিয়াম আয়নটা হচ্ছে থাকবে। হ্যাঁ আচ্ছা সে যেহেতু কি করছে গ্রহণ করছে, গ্রহণ করছে মানে সে কি আমাদের ক্ষার, এই পানি যেহেতু কি দান করছে H+, তার মানে সে কি আমাদের অম্ল, সে কি আমাদের অম্ল। আচ্ছা এখন তাহলে দেখো এই অম্ল থেকে পানি থেকে কি পাইলা তুমি এই হাইড্রোনিয়াম আয়নটা পাইছো, আর হচ্ছে কি আমাদের এই HSO4 বাইসালফেট থেকে পাইছো H2 হচ্ছে SO4। আচ্ছা এখন তাহলে দেখো এটা হচ্ছে ক্ষার, ক্ষার থেকে কি উল্টা জিনিসটা পাইছো, তার মানে এটা কি হবে অনুবন্ধী, অনুবন্ধী ক্ষারের উল্টাটা কি সেটা অম্ল, অর্থাৎ অনুবন্ধী অম্ল। আচ্ছা পরে এইটার ক্ষেত্রে চিন্তা করো তুমি, এটা ছিল হচ্ছে অম্ল, অম্ল থেকে কি উৎপাদন যেতে কি অনুবন্ধী এটা পাবো, তার মানে কি এটা অনুবন্ধী, অনুবন্ধী কি ক্ষারের উল্টাটা কি সেটা মানে অম্লের উল্টাটা কি সেটা হচ্ছে ক্ষার, তার মানে এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার, এটা কি আমাদের অনুবন্ধী ক্ষার, সেটা কি আমাদের অনুবন্ধী ক্ষার। সো এখানে জাস্ট মনে রাখবা যে ক্ষার মানে গ্রহণ করা আর হচ্ছে অম্ল মানে দান করা, এবং অনুবন্ধী মানে কি উল্টাটা হয়, অনুবন্ধী কি হয় উল্টাটা হয়, বিক্রিয়ক অম্ল ক্ষার থাকলে উৎপাদে যায় উল্টাটা হবে, জাস্ট অম্লের উল্টা কি অনুবন্ধী হচ্ছে ক্ষার, ক্ষারের উল্টা কি অনুবন্ধী অম্ল, মনে থাকবে। আর সবসময় এগুলো বিক্রিয়া করা কার সাথে, পানির সাথে বিক্রিয়া করে দিলেই সহজে আনসার বের করতে পারবো। তার মানে এটা আনসার কোনটা হচ্ছে H2 SO4, এটা আমাদের সঠিক আনসার হচ্ছে। ঠিক আছে চলো আমরা এর পরের কোশ্চেনে যাই। বলছে এই যে বিক্রিয়াটা আছে এখানে বিক্রিয়াটাই কোনটা সত্য, কি কোনটা সত্য। আচ্ছা এখন তাহলে চিন্তা করো আমরা জানি যে জারণ মানে ছারণ। হ্যাঁ দেখো মনে রাখবা কি জারণ মানে ছারণ, মানে ছারণ, জারণ সংখ্যার বৃদ্ধিকরণ, কি জারণ সংখ্যার, জারণ সংখ্যার কি বৃদ্ধিকরণ, জারণ সংখ্যার বৃদ্ধিকরণ। তাহলে কি বললাম জারণ মানে ছারণ, জারণ সংখ্যার বৃদ্ধিকরণ, অর্থাৎ যার ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হয় তাকেও জারণ বলা হয়, যার ক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকেও কি বলা হয় আমাদের জারণ হচ্ছে বলা হয়, তাকেও কি বলা হয় আমাদের জারণ হচ্ছে বলা হয়। এখন দেখো আরো কিছু কথা হচ্ছে আছে আমাদের, তাহলে জারণ যেই কথা, পর হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের কি বিজারক যেই কথা, দেখো বিজারক যেই কথা, আর হচ্ছে কি জারিত সেম কথা, অর্থাৎ তিনটা কথাই কি আমাদের সেম কথা। ঠিক আছে এই জারণটা হচ্ছে কি আমাদের পদ্ধতি, এটা কি আমাদের পদ্ধতি, এটা হচ্ছে বিজারকটা হচ্ছে কি আমাদের পদার্থ, আর হচ্ছে আমাদের কি জারিত বা বিজারিত হচ্ছে কি নিজে যা করে। হ্যাঁ তাহলে নিজে যা করে, নিজে যা কি করে, নিজে যা হচ্ছে করে। ঠিক আছে তাহলে আমরা বিজারণের ক্ষেত্রে কি বলতে পারি সেটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে বিজারণ, বিজা হচ্ছে রণ, পর হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে জারক,
সেটা হচ্ছে বিজারিত, হ্যাঁ সেটা কি আমাদের বিজারিত। তার মানে আমরা বলতে পারি বিজারণটা হচ্ছে কি আমাদের পদ্ধতি, জারকটা হচ্ছে পদার্থ, বিজারিটা হচ্ছে নিজে যা করে, ঠিক আছে। সো এই তিনটা হচ্ছে উপরে তিনটা সেম কথা, নিচের তিনটা সেম কথা, মনে থাকবে, এটা বুঝাইতে পারছি। আচ্ছা এখন তাহলে দেখো আমরা একটু এখানে চিন্তা করি, যদি টিনের ক্ষেত্রে আমরা জারণ মানটা চিন্তা করি, এখানে ক্লোরিন দেখো, এখানে প্রত্যেকটা ক্লোরিনের ক্ষেত্রে আমার জারণ মানে এখানে -1 আছে, তার মানে এরা দর্শক আয়ন, কারণ কি জারণ মান কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। সো ক্লোরিনে আমার কাজ করার দরকার নেই। টিনের ক্ষেত্রে চিন্তা করো, টিনের জারণ মানটা আমরা যদি বের করি, টিনের থেকে ধরে নিলাম হচ্ছে x প্লাস ক্লোরিনের ক্ষেত্রে -1 ইন্টু হচ্ছে কত সংখ্যা আছে দুইটা, সমান সমান হচ্ছে 0, হ্যাঁ এক সমান তাহলে কত আমি +2 পাচ্ছি, কত পাইতেছি +2 পাইতেছি। সো এই টিনের জারণ মান পাইছি আমি +2, সেম ভাবে এটার ক্ষেত্রে কত পাবো +3 পাবা, এটার ক্ষেত্রে কত 4টা ক্লোরিন তার মানে +4, এখানে কত 2টা ক্লোরিন তার মানে হচ্ছে +2। এখন তুমি চিন্তা করো, এখানে টিনের ক্ষেত্রে ছিল +2, উৎপাদে যে হয়েছে +4, অর্থাৎ জারণ মান কি পাইছে, বৃদ্ধি পাইছে। আর আমরা বলছি জারণ মানে জারণ সংখ্যার বৃদ্ধিকরণ, অর্থাৎ জারণ মান যেহেতু বৃদ্ধি পাইছে তার মানে টিনের ক্ষেত্রে কি ঘটছে, এখানে জারণ ঘটছে, কি ঘটছে, জারণ ঘটছে। আর আয়রনের ক্ষেত্রে কি ঘটছে, জারণ মান হ্রাস পাইছে, 3 থেকে 2 হয়েছে। তো জারণ মান যেহেতু হ্রাস পাইছে তার মানে তার ক্ষেত্রে কি ঘটছে, বিজারণ ঘটছে। সো যার ক্ষেত্রে জারণ মান বৃদ্ধি তার ক্ষেত্রে জারণ ঘটছে। আর জারণ ঘটা মানে কি, সেটা হচ্ছে বিজারকও হইতে পারে, জারিতও হইতে পারে, ঠিক আছে। তাহলে কি যে টিন যেটা আছে তার ক্ষেত্রে যেহেতু জারণ ঘটছে তার মানে সে কি হবে, জারিত হবে, তার মানে সে কি হবে, জারিত হবে, কি হবে, সে জারিত হবে, কি হবে, জারিত হবে, ঠিক আছে। আয়রনটা কিন্তু কি বিজারিত হবে, সো এটা ভুল। ক্লোরিনটা জারিত, বিজারিত কিচ্ছু হবে না, কারণ ক্লোরিনটা একটা দর্শক আয়ন, তার সব ক্ষেত্রেই তার জারণ মান সেম ছিল, কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। দর্শক আয়ন হিসেবে অংশগ্রহণ করছে, জাস্ট মনে থাকবে এটা। আচ্ছা এরপরটাতে বলছে যে আয়তন মিতি ট্রাইটেশনে হচ্ছে আমাদের কি নির্দিষ্ট পরিমাণ মানে দ্রবণ কনিক্যাল ফ্লাস্কে নিতে কোনটা ব্যবহার করা হয়, এইটা হচ্ছে আমাদের পিপেট ইউজ করা হয়। ধরো তুমি এক জায়গার একটা পানি অন্য একটা বিকারে নিবা, সেটা কি দিয়ে না, ওই যে আমাদের কি সিরিঞ্জের একটা জিনিস নিয়ে নেও না, ওইটাকে কি বলা হয়, পিপেট বলা হয়। অর্থাৎ দ্রবণ স্থানান্তরের জন্য আমাদের কি লাগে, পিপেট লাগে। দ্রবণ স্থানান্তরের জন্য আমাদের কি লাগে, পিপেট হচ্ছে লাগে। কি করবে, দ্রবণ স্থানান্তর করবে, কি করবে, দ্রবণ স্থানান্তরের জন্য তুমি কি ইউজ করো, পিপেট হচ্ছে ইউজ করো, ঠিক আছে। সো এই যে কি পরিমাণ হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে নিবা, অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গায় নিবা, সেটার জন্য তুমি কি ইউজ করতেছো, পিপেট ইউজ করতেছো, কি ইউজ করতেছো, পিপেট ইউজ করতেছো, হ্যাঁ। আচ্ছা এই বিকার যেটা আছে এখানে কি বিভিন্ন হচ্ছে পানি টানি তরল পদার্থ নিবা, বুলেটের ক্ষেত্রে কি নেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের কি টাইট্রেশন ইউজ করা, কই টাইট্রেশন হচ্ছে ইউজ করা, হ্যাঁ মানে জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার মধ্যে কি বলা হয়, টাইট্রেশন বলা হয়। সেই কাজে কি করা হয়, আমাদের বুলেট হচ্ছে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আয়তনের ভাগটা কত হয়, সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব হয়ে থাকে, কত 0.1 সেন্টিমিটার কিউব হচ্ছে হয়ে থাকে। মাপন সিলিন্ডার যেটা সেটা হচ্ছে আমাদের কি ঘাড়ো অ্যাসিড এবং কি পানি পরিমাপের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি তোমার এই যে মাপন সিলিন্ডারটা হচ্ছে ইউজ করা হয়, হ্যাঁ। এই মাপন সিলিন্ডারের বাংলা নাম কি, সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, ইংলিশ নাম, হ্যাঁ মেজারিং সিলিন্ডার যেই কথা, মেজারিং সিলিন্ডার, হ্যাঁ। তাহলে মেজারিং সিলিন্ডার যেই কথা, মাপন সিলিন্ডার কি সেম কথা, হ্যাঁ। সো এটার ক্ষেত্রে আয়তনটা কত হয়, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব বা হচ্ছে কি সেন্টিমিটার কিউব বা হচ্ছে ml হয়, হ্যাঁ। তাহলে 1 সেন্টিমিটার কিউব বা হচ্ছে ml হয়ে থাকে, ঠিক আছে। সো এখান থেকে এই জিনিসগুলো একটু জানা রাখবে, এই জিনিসগুলো একটু জানা রাখবা। আচ্ছা বলছে ম্যাগনেসিয়াম হচ্ছে কি MgCl2 দ্রবণতে 1 মোল ম্যাগনেসিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাডে হচ্ছে বিদ্যুৎ লাগবে, কি আমাদের কত ফ্যারাডে বিদ্যুৎ হচ্ছে লাগবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এটা কই থেকে আসছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আসছে। সো এটা কিভাবে হয় দেখো, ম্যাগনেসিয়াম 2+ আয়ন সে কি আমাদের দুইটা ইলেকট্রন হচ্ছে কি গ্রহণ কইরা সে কি হয়েছে আমাদের ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়েছে। আচ্ছা তাহলে এখানে বলতে পারি কি আমরা একটা ম্যাগনেসিয়াম 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে একটা ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়েছে। সেম ভাবে আমরা বলতে পারি কি যে 1 মোল হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন 2 মোল হচ্ছে ইলেকট্রন গ্রহণ কইরা কি 1 মোল হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়েছে। কি হয়েছে, 1 মোল ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি 1 মোল ম্যাগনেসিয়াম ধাতু উৎপন্ন করতে কত আমাদের 2 মোল হচ্ছে ইলেকট্রন লাগতেছে। 1 মোল ম্যাগনেসিয়াম ধাতু উৎপন্ন করতে কত আমাদের 2 মোল ইলেকট্রন লাগতেছে। আর আমরা জানি কি 1 মোল ইলেকট্রন চার্জটাই কথা, 1 মোল ইলেকট্রন চার্জটাই কথা কি 1 ফ্যারাডে কি সেম কথা। তাহলে আমরা এটা সবাই জানি 1 মোল ইলেকট্রন চার্জটাই কথা 1 ফ্যারাডে সেম কথা। তাহলে দেখো 1 মোল ম্যাগনেসিয়াম ধাতু উৎপন্ন করতে কত আমাদের 2 মোল ইলেকট্রন লাগতেছে। তার মানে 2 মোল ইলেকট্রন চার্জ কত হবে, সেটা হচ্ছে 2 ফ্যারাডে হবে। কত হবে, 2 ফ্যারাডে হবে। অর্থাৎ এখানে কয় ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, সেটা হচ্ছে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। কত লাগবে, 2 ফ্যারাডে বিদ্যুৎ হচ্ছে এখানে প্রয়োজন হবে। কত লাগবে, 2 ফ্যারাডে বিদ্যুৎ এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা এরপর এটা বলছে নিচের বিকিরণগুলোর মধ্যে কোনটার শক্তি সবচেয়ে বেশি, হ্যাঁ। অর্থাৎ দেখো শক্তির ক্ষেত্রে আমার সূত্রটা কি ছিল, রেয়ালি সমান হচ্ছে আমাদের এইচ সি বা হচ্ছে ল্যামডা, হ্যাঁ। অর্থাৎ শক্তির সাথে আমাদের কি তোমার তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক, হ্যাঁ। অর্থাৎ যার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান যত কম হবে তার শক্তি কি হবে তত বেশি হবে, তার শক্তি কি হবে তত বেশি হবে, ঠিক আছে। সেইখানে দেখো আমরা যদি হচ্ছে কি ক্রমার যেটা আছে, ক্রমাটা কি প্রথম ছিল মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক হচ্ছে রশ্মি, হ্যাঁ মহাজাগতিক রশ্মি। এরপর হচ্ছে গামা রশ্মি, এরপর হচ্ছে আমাদের কি ছিল এক্স রে ছিল, এক্স রে হচ্ছে ছিল, এরপর কি ছিল ইউভি ছিল, এরপর হচ্ছে আমাদের কি ইউভির পর হচ্ছে আমাদের ছিল দৃশ্যমান, হ্যাঁ দৃশ্যমান অঞ্চল,
এরপর হচ্ছে আমাদের কি ছিল আয়ার অঞ্চল, এরপর হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, এরপর হচ্ছে আমাদের কি রেডিও ওয়েভ। হ্যাঁ, রেডিও হচ্ছে এই যে রেডিও ওয়েভ যেটা আছে এর ক্ষেত্রে ল্যামডার মান কি সবচেয়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে হচ্ছে বেশি হয়ে থাকে, ঠিক আছে। সো এখানে রেডিও ওয়েভের ক্ষেত্রে কি তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে যেহেতু বেশি, তার মানে তার শক্তি সবচেয়ে কম হবে, ঠিক আছে। সো এখন দেখো এখানে যে চারটা অপশন আছে, এখানে দেখতে হয় চারটা অপশনের মধ্যে কার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম হয়েছে, তার ক্ষেত্রে শক্তিটা সবচেয়ে বেশি হবে। সো এখানে কিভাবে দেওয়া আছে দেখো, এই যে ইউভি, তাহলে হচ্ছে কি দেওয়া আছে ইউভি ভিজিবল ইনফ্রারেড মাইক্রোওয়েভ। আচ্ছা, তাহলে কি হবে ইউভি রশ্মিটা আমাদের কি হবে, প্রথমে হয় ইউভি, এরপর কি হয় আমাদের হচ্ছে ইউভির পর হচ্ছে হয় দৃশ্যমান মানে ভিজিবল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি হয় আয়ার হয়, এরপর হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে মাইক্রোওয়েভ হয়, ঠিক আছে। এরপর হচ্ছে মাইক্রোওয়েভ। তার মানে তুমি দেখো এখানে ইউভি রশ্মি যেটা আছে এটা কিন্তু কি তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ছক, মানে উপর থেকে নিচের দিকে নামলে তরঙ্গ দৈর্ঘ্যের মান বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এখানে কি ইউভি রশ্মির মানটা কি তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচাইতে বেশি ছোট, এখানে কি ল্যামডার মান কি সবচাইতে হচ্ছে কম হয়েছে, যেহেতু ল্যামডার মান তার ক্ষেত্রে সবচাইতে কম হয়েছে, তার মানে তার শক্তি সবচাইতে বেশি হবে, তার কি শক্তি সবচাইতে বেশি হবে। তো এখানে শক্তি সবচাইতে বেশি কার ইউভি রশ্মির ক্ষেত্রে শক্তি সবচাইতে বেশি হবে, ঠিক আছে। যদি বলে কম কার ক্ষেত্রে হবে, সেই ক্ষেত্রে হবে কার মাইক্রোওয়েভের ক্ষেত্রে, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এখানে, তার মানে তার শক্তিটা কি হবে কম হবে, কম হবে। মানে থাক এই যে কোশ্চেনটা আছে দেখো বলছে কি এখানে যে যৌগটা হচ্ছে নাম কি চাইছে। সো তাহলে প্রথমে আমরা কি আমরা এই সংকেতটা লিখে ফেলে, তাহলে CH3 পরে হচ্ছে কি আছে সি ব্র্যাকেট মানে কি সেটা হচ্ছে শাখা হয়ে যায়, ঠিক আছে। তাহলে CH3 পরে হচ্ছে কি ডাবল বন্ড CH2 CH, এখানে কি দুইটা হচ্ছে অ্যালকাইল মূলক, তাহলে অর্থাৎ এইদিকে দিলাম একটা অ্যালকাইল মূলক, এইদিকে দিলাম আমরা একটা অ্যালকাইল মূলক। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার শর্ত কি দেখতে হবে যে দিক থেকে কার্যকরী মূলকের কাছাকাছি আছে আর যে দিক থেকে কি শিকলটা বড় আছে এদিক দিয়ে আমার নাম্বারিংটা করতে হবে। তাহলে দেখো আমরা যুক্তি চিন্তা করি, দেখো কার্যকরী মূলক কি দ্বিবন্ধন হচ্ছে আমাদের কার্যকরী মূলক কোন দিক থেকে আছে যদি চিন্তা করি, দেখো 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন এখানে কার্যকরী মূলক আছে, এদিক থেকে চিন্তা করলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কার্বনে কি আছে কার্যকরী মূলক আছে। সো কি এই দিক থেকে দূরে হইতেছে, এই দিক থেকে কাছে হইতেছে, আমি এই দিক থেকে নাম্বারিংটা করব। হ্যাঁ, এই দিক থেকে আমি নাম্বারিংটা করব। এটা কি 1 2 3 4 5 হচ্ছে 6 হয়েছে। হ্যাঁ, 6 হয়ে গেছে। সো কাজ কিন্তু শেষ তোমার। হ্যাঁ, তাহলে দেখো 2 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনে কি দুইটা মিথাইল মূলক আছে, অর্থাৎ বলতে পারি 2,5 কি দুইটা থাকলে কি বলা হয় ডাই, তাহলে কি ডাই মিথাইল হচ্ছে কি আমাদের কি সেটা হচ্ছে দেখো কয় কার্বনের একটা অ্যালকিন আছে 6 কার্বন, তাহলে হেক্সিন কয় নাম্বার কার্বনে কি দ্বিবন্ধন আছে সেটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার কার্বনে কি দ্বিবন্ধন আছে, অর্থাৎ তাহলে কি 2,5 ডাইমিথাইল হেক্সিন হচ্ছে 2,5 ডাইমিথাইল হেক্সিন। তো এটাই হচ্ছে তাহলে কি এটার নাম, তাহলে কি এটা আমাদের সঠিক আনসার, এটা আমাদের সঠিক আনসার হইতেছে। বুঝতে পারছি? তাহলে এরকম ভাবে প্রত্যেকটা টপিক তোমাদের সহজ হইতে পড়ানোর জন্য ইনশাআল্লাহ আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো যদি তোমাদের রেসপন্সটা ভালো হয়। হ্যাঁ, আর হচ্ছে যারা হচ্ছে আমাদের জাবির নিউটের কোর্সে ভর্তি হতে যাইতে পারো, ইনশাআল্লাহ তোমার জীবনে সেরা একটা কোর্স হবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।